আজকে আমরা পছন্দ তত্ত্ব, হ্যাঁ, কেন্দ্রীয় সুদের হার তত্ত্ব বা তারল্য পছন্দ তত্ত্ব ভূমিকা কি বলছে, কিভাবে নির্ধারিত হয় তা বোঝাতে জন মেনার্ড কেন্স লিকুইডিটি প্রেফারেন্স থিওরি বা তারল্য পছন্দ তত্ত্ব প্রবর্তন করেন। মডার্ন থিওরি এখান থেকে আছে না? আচ্ছা, তো চলো মডার্ন থিওরি থেকে শুরু করছি। মডার্ন থিওরি অফ রেন্ট উইথ লিমিটেশন। তো ফার্স্ট আজকে কোশ্চেন হচ্ছে মডার্ন থিওরি অফ রেন্ট উইথ লিমিটেশন কি বলছে, আধুনিক ভাড়ার তত্ত্ব ও তার সীমাবদ্ধতা। বলছে আধুনিক অর্থনীতিতে ভাড়ার ধারণা কেবল জমির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমস্ত উপাদানের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থনৈতিক ভাড়া হলো কোনো উপাদানের প্রাপ্ত প্রকৃত আয় এবং তার ন্যূনতম প্রয়োজনীয় আয়ের মধ্যেকার পার্থক্য। তাহলে কি বলছে, আধুনিক অর্থনীতিতে ভাড়ার ধারণা কেবলমাত্র জমির মধ্যেই সীমাবদ্ধ নেই, শুধুমাত্র যে জমির ভাড়া হয় সেরকম নয়। এখানে বলছে এটি সমস্ত উপাদানের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, অর্থনৈতিক ভাড়া হলো কোনো উপাদানের প্রাপ্ত প্রকৃত আয় এবং তার ন্যূনতম প্রয়োজনীয় আয়ের মধ্যেকার পার্থক্য। ঠিক আছে, মানে ধরো ল্যান্ড, হ্যাঁ, লেবার, মানি, ঠিক আছে না, ম্যানেজমেন্ট, এই চারটে হচ্ছে কি উপাদান। এবার শুধুমাত্র যে জমির জন্যই ভাড়া হয় তা সেরকম নয়, আমার মানি হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে ইউজ করার জন্য যে অতিরিক্ত অর্থটা পাওয়া যায় সেটাকে আমরা ভাড়া হিসাবে গণ্য করতে পারি। মানে বলছে ধরো তুমি কারো কাছ থেকে টাকা ধার নিলে, সেই টাকা ধার নিলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে, মনে করো 20% রেট অফ ইন্টারেস্টে তুমি ধার নিয়েছো। ঠিক আছে, তার মানে তুমি কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিচ্ছ, 20% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছ। আর তার সেই পরিমাণ টাকাটা মানে গ্রহণ করার জন্য তার ন্যূনতম যে ভাড়াটা ছিল, ন্যূনতম মানে ধরো 5% চার্জ নিচ্ছিল। তার মানে 20% আর 5%-এর মধ্যে যেটা ডিফারেন্স, বেসিক্যালি 15% যে ডিফারেন্সটা হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে তোমার ভাড়া হিসেবে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, অ্যালফ্রেড মার্শাল কি বলছে, মূল তত্ত্ব অ্যালফ্রেড মার্শাল কি বলছে, দেখো অ্যালফ্রেড মার্শালের যে মূল তত্ত্বটা আছে সেটা কি বলছে, যে কোনো উপাদান যদি তার অপরচুনিটি কস্ট বা স্থানান্তর মূল্যের বেশি আয় করে তাহলে সেই অতিরিক্ত আয় হচ্ছে ভাড়া। তার মানে বলছে মানে ল্যান্ড বা তোমার মানি বা তোমার ম্যানেজমেন্ট যাই হোক না কেন, বা তোমার লেবার যাই হোক না কেন, এই সমস্ত উপাদানগুলির মধ্যে যে কোনো উপাদান তার প্রয়োজনীয় ন্যূনতম যে মূল্য তার থেকে যখনই বেশি আয় করছে তখনই তাকে ভাড়া হিসাবে গণ্য করা হচ্ছে। সিম্পল ব্যাপার। নেক্সট বলছে 2 নম্বর, উৎপাদনের ভিন্নতা ও দক্ষতার পার্থক্যকে ভাড়া বলা হয়। মানে দুজন ব্যক্তি ভিন্ন ভিন্ন উৎপাদন ক্ষমতাধারী এবং দুজনের দক্ষতাও আলাদা। তার মানে একজন যে বেসিক ওয়ার্কার, সে যে কাজটা করবে তার জন্য যে ধরো মনে করো যে পার ডে ও 400 টাকা করে মজুরি পাচ্ছে, আর আরেকটা লোক সেম কাজ করছে কিন্তু তার দক্ষতা বেশি, সে বেশি কাজ করছে, হ্যাঁ, এবং সেই একই দিনে একই সময়ে বেশি কাজ করছে, ফলে তার ভাড়া মানে তার যে মজুরি সেটা হচ্ছে 700 টাকা। তাহলে দুটো ব্যক্তি একই কাজ করছে, ঠিক আছে, কিন্তু দক্ষতার পার্থক্যের জন্য দুজনের কাজটা দুরকম হয়ে যাচ্ছে। একজনের মজুরি হচ্ছে 400 টাকা, একজনের মজুরি হচ্ছে 700 টাকা। তো এই যে ডিফারেন্সটা হচ্ছে এটাকেই বলা হচ্ছে ভাড়া। ঠিক আছে, 3 নম্বর বলছে এটি শুধুমাত্র জমি নয়, শ্রম, মূলধন, প্রতিভা সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। এটাই বলছিলাম যে শুধুমাত্র জমির জন্যই যে ভাড়া হয় সেটা নয়, শ্রমও হতে পারে, মূলধনও হতে পারে, বা ম্যানেজমেন্ট মানে বা দক্ষতাও হতে পারে, হ্যাঁ, মানে যেটা প্রতিভা বলা হচ্ছে, সব কিছুর ক্ষেত্রেই আমার ভাড়া কথাটা প্রযোজ্য হচ্ছে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, ধরো একটা মানুষ, যে দুজন মানুষ আছে, একজন একদম আজকে থেকে লেবারের কাজ শুরু করলো, আর একজন ধরো 10 বছর ধরে লেবারের কাজ করছে। কথা বুঝতে পেরেছো? এবার যে আজকে থেকে শুরু করলো তার মজুরি হচ্ছে 400 টাকা পার ডে, আর যে 10 বছর ধরে কাজ করছে তার ভাড়া হচ্ছে বা তার মজুরি হচ্ছে 700 টাকা পার ডে। দুজনে একই জায়গায় এসে কাজ করছে, ঠিক আছে, এই দুজনের ভাড়ার মধ্যে ডিফারেন্সটা কেন হচ্ছে? তার দক্ষতার জন্য, এক্সপিরিয়েন্স বা দক্ষতার জন্য। তো এই দক্ষতার জন্য যে অতিরিক্ত টাকাটা পাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভাড়া। ঠিক আছে, বলছে দেখো উদাহরণ বলছে, একজন গায়ক যদি সাধারণ শিল্পী হিসাবে 10,000 টাকা আয় করতেন কিন্তু বর্তমানে 50,000 টাকা পান, তাহলে ভাড়া হচ্ছে 50,000 মাইনাস 10,000 ইকুয়াল টু 40,000। দেখবে তোমাদের পাড়ায় যখন দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, কিছু গায়ক আসবে গান করার জন্য।
ঠিক আছে, তাদের ধরো পার ডে মানে একটা ফাংশন করতে 10,000 টাকা মানে চার্জ করছে। আবার সেটাই যখন একটুখানি ওই সারেগামাপা খ্যাত, হ্যাঁ, বা ইন্ডিয়ান আইডল খ্যাত, বা যে কোনো ধরনের একটা রিয়েলিটি শো থেকে উঠে আসছে, তার ভাড়াটা কিন্তু 50,000 টাকা হয়ে যাচ্ছে। কথা বুঝলি? তো সেক্ষেত্রে সেটাই বলা হচ্ছে যে এই যে দুজনের মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কি তোমার ভাড়া হিসাবে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে এই তত্ত্বটার কিছু সীমাবদ্ধতা আছে। কি বলছে দেখো, সীমাবদ্ধতা বলছে উপাদান সরবরাহ অনেক সময় স্থির নয়, তবু তত্ত্বে তা ধরা হয়। মানে উপাদান সরবরাহ মানে ধরো কোনো একটা ব্যক্তি যে কাজটা কম করছে আর কোনো একটা ব্যক্তি যে কাজটা বেশি করছে, ঠিক আছে, শুধুমাত্র যে দক্ষতা বা এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে তা নয়। হতে পারে যে তার কাছে উপকরণটাও কম ছিল, যে কম টাকা মজুরি পাচ্ছে তার কাছে হয়তো উপাদানটাও কম ছিল, আর যে ধরো বেশি টাকা মজুরি পাচ্ছে তার কাছে উপাদানটাও বেশি আছে, কাজ করার উপাদান টুলসগুলো বেশি আছে, তার ফলে সে কম বা বেশি মজুরি পাচ্ছে, এরকমও তো হতে পারে। কিন্তু এটা এখানে ধরা হয়নি, এই ব্যাপারটা এখানে ইনক্লুড করা নেই বা কনসিডার করা হয়নি। নেক্সট বলছে সব ক্ষেত্রেই আর্থিক ভাড়া নির্ধারণ করা কঠিন। মানে অনেক সময় কি হয়, অনেক সময় আর্থিক ভাড়াটা মানে অর্থমূল্যে বিচার করাটা কঠিন হয়ে যায়। অর্থমূল্যে ভাড়া বিচার করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, তাই না? মানে কি বলতে চাইছে, এই জায়গাটা আমি বোঝাচ্ছি। দেখো, সব ক্ষেত্রেই আর্থিক ভাড়া নির্ধারণ করা কঠিন হয়ে যায়। মানে একজন এক্সপিরিয়েন্স আছে আর একজন নন এক্সপিরিয়েন্স লোক আছে, তারা যে কাজটা করলো সেই কাজের ডিফারেন্সটা আমি দেখে বুঝতে পারছি, কিন্তু অনেক সময় কত টাকার বেশি কাজ করলো সেটা বের করাটা কঠিন হয়ে পড়ে। কাজ বেশি হয়েছে বোঝা যাচ্ছে, এই কাজের অর্থমূল্যটা বের করা কঠিন হয়ে পড়ে। এরকম যদি হয় যে একজন লোক যেটা নর্মাল কাজ করছে সে 10টা পেন 10টা মানে ধরো 10টা ইট গেঁথেছে, আবার যে এক্সপিরিয়েন্স সে 40টা ইট গেঁথেছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে 30টা ইট গেঁথেছে, ঠিক আছে। কিন্তু এই যে 30টা ইট গেঁথেছে এর অর্থমূল্যটা বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বা এমন কিছু কাজ আছে যেগুলো ধরো পেন্টিং করা, পেন্টিংয়ে ধরো দুজনে মানে 10 ফুট বাই 10 ফুট এরিয়ায় পেন্ট করেছে, কিন্তু যে নন এক্সপিরিয়েন্সড তার পেন্টিংয়ের কোয়ালিটি আর যে এক্সপিরিয়েন্সড লোক তার পেন্টিংয়ের কোয়ালিটি ডিফার করে যায়। তখন দেখে তো বোঝা যাচ্ছে ডিফারেন্স, কিন্তু তার অর্থমূল্য বিচার করা কঠিন হয়ে পড়ে, এটাই বলা হচ্ছে এখানে। এই জিনিসটাকে ওখানে ধরা হয়নি। নেক্সট বলছে এটি অনেকটাই তাত্ত্বিক এবং বাস্তব জগতে ভিন্ন উপাদানগুলোর জন্য প্রযোজ্য নাও হতে পারে। মানে এটা অনেকটাই একটা তত্ত্বগত ধারণা, বাস্তবে এটা এই জিনিসটা প্রযোজ্য নাও হতে পারে, ঠিক আছে, এই তত্ত্বটা প্রযোজ্য নাও হতে পারে। উপসংহার কি বলছে, এই তত্ত্ব বর্তমান অর্থনীতিতে অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ এটি শ্রম ও প্রতিভার মতো গতিশীল উপাদানকেও অন্তর্ভুক্ত করে। তবুও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। একটা তো পজিটিভ দিক আছে যে শুধুমাত্র জমির ওপরেই বলছে না যে জমি ব্যবহার করার ফলেই ভাড়া পাওয়া যাবে, এখানে শ্রমটাকেও ধরা হচ্ছে, মূলধনটাকেও ধরা হচ্ছে, প্রতিভাটাকেও ধরা হচ্ছে, সব ধরা হচ্ছে। কিন্তু অনেক আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে এর কিছু মানে সীমাবদ্ধতাও রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে 400 টাকায় কাজ করছে তারও ওটা ভাড়া, তাকে ওটা ভাড়া হিসাবেই দেওয়া রয়েছে। না না না, যেটা বেসিক সেটা কখনো ভাড়া হতে পারে না, অতিরিক্তটা ভাড়া, বেসিকটা ভাড়া নয়। যেটা ন্যূনতম পাচ্ছে সেটা তো পাবেই, যে অতিরিক্ত পাচ্ছে, ন্যূনতম থেকে অতিরিক্ত পাচ্ছে একই কাজ করার ফলে, সেটাকে সে ভাড়া বলবে, ন্যূনতমটা ভাড়া নয়, ঠিক আছে। ন্যূনতমটা মজুরি। নেক্সট চলে আসলে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট কি বলছে, তারল্য পছন্দ তত্ত্ব বলছে কেনসের সুদের হার তত্ত্ব কি বলছে। দেখো, সুদের হার কিভাবে নির্ধারিত হয় তা বোঝানোর জন্য মেনার্ড কেনস লিকুইডিটি প্রেফারেন্স থিওরি বা তারল্য পছন্দ তত্ত্ব প্রবর্তন করেন। এটি তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি 1936-এ প্রকাশ পায়। মূল তত্ত্বের ব্যাখ্যা কি বলছে, কেনস বলেন মানুষ হাতে নগদ অর্থ রাখতে চায়, এর কারণ লেনদেনের উদ্দেশ্য। কি বলছে, দৈনন্দিন ক্রয় বিক্রয় বা ব্যয় নির্বাহের জন্য নগদ টাকা থাকা দরকার। নাম্বার 2 কী বলছে, সতর্কতা উদ্দেশ্য, মানে অনিশ্চয়তা বা বিপদের জন্য লোকে মানে নগদ অর্থ কাছে রাখতে চায়, যেমন এমার্জেন্সির জন্য বা মেডিকেল কন্ডিশনের জন্য অনেকেই দেখবে বাড়িতে কিছু টাকা সবসময় হার্ড ক্যাশ রেখে দেয়। নেক্সট বলছে 3 নম্বর বলছে কল্পিত উদ্দেশ্যে, মানে ভবিষ্যতে সুদের হার বাড়বে বা দামের পতন হবে এই প্রত্যাশায় নগদ রাখা, মানে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারে, তাই আমি এখন টাকাটা নিজের কাছে রাখছি, যখন বাড়বে তখন আমি ইনভেস্ট করব।
তখন আমি ফিক্সড ডিপোজিট করব। বা ভবিষ্যতে সুদের হার কমে যাবে, তাহলে আমার আর ইনভেস্ট করে লাভটা কি, আমি সেটা ব্যবসায় কাজে লাগিয়ে দেবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। নেক্সট কী বলছে, সুদের হার নির্ধারণ কী বলছে, সুদের হার হলো অর্থ ধার রাখার জন্য প্রদত্ত প্রণোদনা। এই যেটা বলছি আমি, সুদের হার নির্ধারণটা খেয়াল করবে। সুদের হার হলো অর্থ ধরে রাখার জন্য প্রদত্ত প্রণোদনা। যদি তারল্য পছন্দ বেশি হয় তাহলে সুদের হার বেশি হবে, আর যদি মানুষ বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করে তাহলে সুদের হার কমে যাবে। মানে লোকে যদি নিজের কাছেই টাকা রেখে দিচ্ছে তাহলে ব্যাংকে টাকা ফেলছে না, তাহলে ব্যাংকের কাছে টাকার শর্টেজ হবে। যখনই ব্যাংকের কাছে টাকার শর্টেজ হবে, ফান্ডের শর্টেজ হবে, তখন ব্যাংক চড়া হারে চড়া সুদে ঋণ দেবে, ঠিক আছে? আর যখন লোকে নিজের কাছে টাকা না রেখে ব্যাংকের কাছে টাকা রাখবে, যখনই ব্যাংকের কাছে টাকা রাখবে তখন কী হয়ে যাবে, ব্যাংকের কাছে সাপ্লাই বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে গেলে সুদের হারটা কমে যাবে, সিম্পল। নেক্সট বলছে, মানে ব্যাপারটা বলতে চাই যে আমার কাছে যখন টাকা আমি যখন ব্যাংকে রাখছি না, তখন ব্যাংক যাতে আমরা যাতে টাকাটা রাখি, সেই জন্য ব্যাংক ইন্টারেস্টটা আমাদের বেশি দেবে, এটা বলতে চাই কি? হ্যাঁ, বলতে চাইছে এটাই বলতে চাইছে। অথবা আমরা যদি ধরেন বেশি করে টাকা রাখছি, তখন তো বেশি টাকা রাখছি মানে তাকে ব্যাংকেও আমাদের বেশি ইন্টারেস্ট দিতে হবে, সেই জন্য তখন ইন্টারেস্টের সুদের হারটা কমে যায়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট বলতে পারো সমালোচনা কি বলছে, মানুষের আর্থিক আচরণ সর্বদা পূর্বানুমানযোগ্য নয়। মানুষের যে আর্থিক কীরকম আচরণ করবে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার আগে থেকে বোঝা যায় না। নেক্সট বলছে 2 নম্বর, দীর্ঘমেয়াদে সুদের হার নির্ধারণে এই তত্ত্ব কার্যকর নয়। দীর্ঘমেয়াদে যখন সুদের হার ক্যালকুলেট করবে, মানে রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, তখন এই তত্ত্বটা কাজে লাগে না। নেক্সট বলছে, আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালাও সুদের হার নির্ধারণে ভূমিকা রাখে, যেটি এখানে অনুপস্থিত, ঠিক আছে? তো এগুলো একটুখানি সমালোচনা একটু দেখে নেবে। উপসংহার কি বলছে, উপসংহার বলছে, তারল্য পছন্দ স্বল্পমেয়াদী সুদের হারের ওপর দারুণ ব্যাখ্যা দেয়, তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণের জন্য এটি অপর্যাপ্ত, ঠিক আছে? চলো নেক্সট বলছে পছন্দ তত্ত্ব, টাইম প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট। কী বলছে, এই তত্ত্ব অনুসারে মানুষ বর্তমান আয়কে ভবিষ্যতের আয়ের চেয়ে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ একজন ব্যক্তি আজ 100 টাকা পেলে সেটিকে ভবিষ্যতের 120 টাকার চেয়ে বেশি মূল্যবান মনে করে। মানে ভবিষ্যতে আমি বেশি টাকা কামাবো তার থেকে বরং আজকে আমি কত কামাচ্ছি সেটা ইম্পর্টেন্স বেশি আমার কাছে, তাই না? এখানে এটাকে বলা হচ্ছে পছন্দ তত্ত্ব। মূল বিষয় কী বলছে, মানুষ মূলত তৎকালীন চাহিদা পূরণ করতে আগ্রহী। মানে মানুষের আজকে কী চাহিদা, এখনই কী চাহিদা হচ্ছে, সেই চাহিদাটা পূরণ করতে মানুষ বেশি আগ্রহী। ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে মানুষ বর্তমান ভোগে উৎসাহী। মানে ভবিষ্যৎ অনিশ্চিত, এই জন্য মানুষ চাইছে যতদিন বেঁচে আছি বা যা আমার শখ আছে এখনই পূরণ করে ফেলি, কালকে না জানি কোভিড এসে যাবে, আবার 2 বছর আমরা ঘরের মধ্যে বসে থাকবো লকডাউনের মধ্যে, তার থেকে আজকে যা আছে সেটা আমি ভোগ করি, আমার যা ইচ্ছা আছে যা পছন্দ আছে সেরকমভাবে আমি খরচা করি। তার জন্য পছন্দ তত্ত্ব বা লিকুইডিটিটা রাখতে চাইছে সবাই নিজের কাছে। এই কারণে যদি কাউকে ভবিষ্যতে অর্থ দিতে হয় তবে তাকে বেশি দিতে হবে, যেটা সুদ। মানে তুমি যদি কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছ, আজকে ধার নিচ্ছ, সে কী করছে, আজকে তার চাহিদাটা বন্ধ রেখে তোমাকে টাকাটা ধার দিচ্ছে 1 মাসের জন্য বা 1 বছরের জন্য। যখন তুমি তাকে টাকাটা ফেরত দেবে তোমাকে অতিরিক্ত অর্থ পেমেন্ট করতে হবে, তাই না? এই জিনিসটাকে আমরা কী বলি, আমরা সুদ বলি। উদাহরণ বলছে, আপনি যদি বন্ধুকে এখন 100 টাকা দেন, সে 1 বছর পর আপনাকে 120 টাকা ফেরত দেয়, তাহলে 20 টাকা হলো আপনার জন্য সুদ। আপনি বর্তমান ভোগ বিসর্জন দিয়েছেন, মানে এখন যে তোমার চাহিদাটা ছিল সেই চাহিদাটাকে বন্ধ রেখে তুমি তোমার বন্ধুকে 100 টাকা ধার দিয়েছো, তা তুমি এখন ওই চাহিদাটা পূরণ করতে পারছো না। তো এখন যেই জিনিসটার দাম 100 টাকা, 1 বছর পর হয়তো সেই জিনিসটার দাম বেড়ে যাবে ইনফ্লেশনের কারণে, ঠিক আছে? 6 to 7% দাম সবসময় বাড়ছে, তার বেশিও বাড়তে পারে। তো তাই জন্য 1 বছর পরে যখন আমার বন্ধুটা আমাকে টাকাটা ফেরত দেবে, তখন আমি বেশি টাকা চার্জ করব তার কাছে, বেশি টাকা নেব আমি, তাই না? সমালোচনা কি বলছে, সব ব্যক্তির সময় পছন্দ একরকম হয় না, নাম্বার 2, যেসব দেশে মানুষ অধিক ভবিষ্যৎমুখী সেখানে এই তত্ত্ব দুর্বল। মানে ভবিষ্যতে কী হবে, ফিউচারের ওপর বেশি চিন্তিত ব্যক্তি, সেক্ষেত্রে নগদ পছন্দ তত্ত্বটা কাজে লাগে না, ঠিক আছে? তারপরে কী বলছে, এই তত্ত্ব মুদ্রাস্ফীতি, বিনিয়োগ ঝুঁকি ইত্যাদিকে বিবেচনা করে না। মুদ্রাস্ফীতি বা বিনিয়োগের যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকির ওপর বেশি বিশ্লেষণ করেনি এরা।
উপসংহার কী বলছে? দ্য প্রেফারেন্স থিওরি সুদের হার নির্ধারণে একটি মানব মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয়। এটি আচরণগত অর্থনীতির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হলেও বাস্তব অর্থনীতির বিশ্লেষণে সীমাবদ্ধ। ঠিক আছে, নেক্সট বলছে কি লাস্ট আমাদের ডিফারেন্ট থিওরিজ অফ ডিটারমিনেশন অফ প্রফিট ক্যালকুলেশনের জন্য বিভিন্ন যে থিওরি রয়েছে সেই থিওরিগুলো আলোচনা করতে হবে। নাম্বার 1 বলছে লাভ নির্ধারণের বিভিন্ন তথ্য। এর একটা ভূমিকা নিয়ে নিই প্রথমে। কী বলছে? লাভ হলো একটি সংস্থার আয়ের অতিরিক্ত অংশ। লাভ হচ্ছে একটা সংস্থার আয়ের অতিরিক্ত অংশ যা সব খরচ মিটিয়ে উদ্যোক্তা লাভ করে। বিভিন্ন অর্থনীতিবিদ লাভ ব্যাখ্যা করতে নানা তত্ত্বের প্রস্তাব করেছেন। তার মানে লাভটা কি? লাভ হচ্ছে গিয়ে আয়ের অতিরিক্ত অর্থ, মানে আয় মানে হচ্ছে ইনকামের থেকে বেশি যে অর্থ, মানে মোদ্দা কথা এরকমভাবে ভাবো, সেল প্রাইস থেকে পারচেস প্রাইস মাইনাস করলে বেরোয় আয়। এবার আয়ের থেকে বিভিন্ন আনুষঙ্গিক খরচগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে বেরোয় লাভ, সেটাই বলছে। এবার এই আয়টা বিশ্লেষণ বা প্রফিটটা বিশ্লেষণ করার জন্য, আয় নয় প্রফিট বা লাভ বিশ্লেষণ করার জন্য কি বিভিন্ন তত্ত্ব রয়েছে। নাম্বার 1 বলছে উদ্ভাবন তত্ত্ব। উদ্যোক্তা লাভ করে যদি সে নতুন প্রযুক্তি বা পণ্য বা পদ্ধতি চালু করে। মানে উদ্যোক্তা একটা এন্টারপ্রেনিয়ার লাভ তখনই করতে পারবে যখন সে একটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে বা নতুন পণ্য উৎপাদন করবে বা নতুন একটা পদ্ধতি সিস্টেম আবিষ্কার করবে, তখন সে লাভ করবে। যেমন বলছি ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়িতে বিপ্লব ঘটিয়ে টেসলা কোম্পানির লাভ নিশ্চিত করেছেন। ঠিক আছে না? নেক্সট বলছে ঝুঁকি তত্ত্ব। ঝুঁকি বেশি লাভ বেশি। হ্যাঁ, কি যেন বলে ওটা, নো পেন নো গেন। হ্যাঁ, তার মানে যেখানে তোমার ঝুঁকি বেশি, হ্যাঁ, ওয়্যার দেয়ার ইজ এ রিস্ক দেয়ার ইজ এ রিওয়ার্ড। হ্যাঁ, ঝুঁকি থাকলে লাভ আছে। উদ্যোক্তা যদি ঝুঁকি নিতে না চায় তবে লাভও পাবে না, ঝুঁকি নিলে তবেই লাভ পাবে। মানে ব্যবসায় যেমন লাভ আছে তেমনি ঝুঁকিও আছে। নেক্সট অনিশ্চয়তা তত্ত্ব কী বলছে? ঝুঁকি ও অনিশ্চয়তা ভিন্ন। ঝুঁকি আলাদা কথা, আর অনিশ্চয়তা কিন্তু আলাদা কথা। অনিশ্চিত সিদ্ধান্ত নেবার জন্য উদ্যোক্তারা লাভ পান। অনিশ্চিত সিদ্ধান্ত মানে ঝুঁকি তো নিলাম, কিন্তু এবার এটা নিশ্চিত নয় যে আমার প্রফিট হবে কি হবে না। মানে আমি একটা বিজনেস শুরু করা ইটসেলফ ঝুঁকি নেওয়া। এবার সেই বিজনেসটা চলবে কি চলবে না সেটা অনিশ্চিত। সে অনিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার জন্যই উদ্যোক্তারা লাভ করবে। ঠিক আছে, নেক্সট বলছে মনোপলি তত্ত্ব। কী বলছে? প্রতিযোগিতার অভাবে লাভ বেশি হয়। প্রতিযোগিতা যদি না থাকে বা আমি যদি মার্কেটে আমি একা এই জিনিসটা তৈরি করছি তাহলে প্রতিযোগিতা নেই, তাহলে লাভ বেশি। বড় কোম্পানি বাজার দখল করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে লাভ করে। সিম্পল ব্যাপার। যেমন জিও। হ্যাঁ, জিও আসার আগে কতগুলো টেলিকম কোম্পানি ছিল, জিও আসার পর মাত্র 3-4টে হাতে গোনা টেলিকম কোম্পানি পড়ে রয়েছে। ঠিক আছে না? সব উড়ে গেছে। নেক্সট বলছে মার্জিনাল উৎপাদনশীলতা তত্ত্ব। কী বলছে? শেষ একক উৎপাদনের দ্বারা যে অতিরিক্ত আয় হয় সেটাই লাভ বলা হয়। মার্জিনাল উৎপাদনশীলতা তত্ত্ব কী বলছে? শেষ এক একক বা অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে যে অতিরিক্ত লাভ হচ্ছে তাকে বলা হবে মার্জিনাল উৎপাদনশীলতা তত্ত্ব। উপসংহারে কী বলছে? লাভের নির্ধারণ বহু উপাদানের সম্মিলিত প্রভাব, সুতরাং একটি তত্ত্ব দিয়ে এর সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, এটা তো কমপ্লিট হলো। তো চলো আমরা নেক্সট শুরু করব ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড শুরু করব, ইন্টারন্যাশনাল ট্রেড চ্যাপ্টারটায়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাবসোলিউট কস্ট অ্যাডভান্টেজ থিওরি। বলছে অ্যাডাম স্মিথের অ্যাবসোলিউট কস্ট অ্যাডভান্টেজ তত্ত্ব আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রাথমিক ও গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী যদি কোনো একটি দেশ অপর দেশের তুলনায় কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদনে কম খরচে সক্ষম হয় তবে সেই দেশ সেই পণ্য উৎপাদন ও রপ্তানিতে বিশেষায়িত হবে এবং অন্য দেশ থেকে সে এমন পণ্য আমদানি করবে যার উৎপাদনে তার খরচ তুলনায় বেশি হয়। মোদ্দা কথা বলতে চাইছে যে কোনো দেশ যদি কোনো একটা দ্রব্য কম দামে উৎপাদন করতে পারে,
তাহলে কি করবে, সে সেই জিনিসটা উৎপাদন বাড়াবে। আর যে জিনিসটা উৎপাদন করতে তার খরচ বেশি হচ্ছে, সে ওই জিনিসটা অন্য দেশ থেকে নিয়ে আসবে। সিম্পল দেখো, চায়নার ক্ষেত্রে বলি, চায়না আমরা ইন্ডিয়ান লোকেরা যে সমস্ত জিনিস আমাদের উৎপাদন করতে খরচা বেশি হচ্ছে, আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আবার চায়নার দিক থেকে দেখতে গেলে, চায়না যেই সমস্ত জিনিসগুলো কম খরচে তৈরি করতে পারছে, চায়না সেখানে সেটাই তৈরি করছে। আর যেগুলো খরচা বেশি হয়ে যাচ্ছে, সেগুলো বিদেশ থেকে আমদানি করে নিচ্ছে। এটাই হচ্ছে গিয়ে অ্যাবসলিউট কস্ট অ্যাডভান্টেজ থিওরি। মূল বক্তব্য বলছে, যদি দুটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য হয়, মানে ফ্রি ট্রেড, তবে প্রতিটি দেশ সেই পণ্যের উৎপাদনে নিযুক্ত হবে যাতে তার পরম সুবিধা বা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে। এর ফলে পণ্য উৎপাদনে মোট দক্ষতা বৃদ্ধি পাবে, উভয় দেশই লাভবান হবে। দুটি দেশের মধ্যে যদি ফ্রি ট্রেড ট্রিটি থাকে, ফ্রি ট্রেড ট্রিটি, ঠিক আছে না, থাকে, তাহলে দুই দেশই চাইবে আমার দেশে যেই জিনিসটা উৎপাদন ভালো হচ্ছে, বা আমি যে দ্রব্যটা উৎপাদন করতে আমি খুব ভালো পারি, আমার ভালো এক্সপার্টিস রয়েছে, হ্যাঁ, আমি সেই জিনিসটাই উৎপাদন করব। তাহলে এ দেশ মানে কান্ট্রি নাম্বার এও যে জিনিসগুলো ভালো তৈরি করতে পারবে কম দামে, সেটা তৈরি করবে। কান্ট্রি নাম্বার বি সেই জিনিসগুলো তৈরি করবে যেগুলো সে ভালো তৈরি করতে পারবে। সিম্পল ব্যাপার। এবং দুজনে একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নেবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভারত 1 ইউনিট কাপড় তৈরি করতে 8 ঘন্টা শ্রম ব্যয় করে এবং 1 ইউনিট গম উৎপাদন করতে 12 ঘন্টা শ্রম লাগে। অপরদিকে আমেরিকা 1 ইউনিট কাপড় উৎপাদন করতে 10 ঘন্টা শ্রম এবং গম উৎপাদন করতে 6 ঘন্টা শ্রম লাগে। তাহলে ভারত কী করবে? ভারত কাপড়ের উৎপাদনে বেশি কনসেন্ট্রেট করবে, আর আমেরিকা গম উৎপাদনে বেশি কনসেন্ট্রেট করবে এবং একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নেবে, তাই না? ভারত কাপড় রপ্তানি করবে এবং গম আমদানি করবে। আবার উল্টো দিকে আমেরিকা কী করবে? গম রপ্তানি করবে এবং কাপড় আমদানি করবে। তত্ত্বের গুরুত্ব কি বলছে দেখো, বলছে এই তত্ত্বের ফলে, এই তত্ত্বের উপর বেস করে যদি কাজ হয়, তাহলে বলছে উৎপাদনের দক্ষতা বাড়বে। যেই দেশ যেটায় ভালো দক্ষ, সেই জিনিসই উৎপাদন করবে। সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে, মানে যেই জিনিসটা উৎপাদন করতে মানে সে পারদর্শী, সেই জিনিসটা উৎপাদন করবে সে, এবং তার ফলে সম্পদের যে পূর্ণ ব্যবহার, হ্যাঁ, উপাদানের যে পূর্ণ ব্যবহার, সেটা এনশিওর হবে। নেক্সট বলছে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে। হ্যাঁ, দুটো দেশ একে অপরের ওপর বেশি নির্ভরশীল হবে, মানে একে অপরের ওপর নির্ভরশীল থাকবে, ফলে আন্তর্জাতিক একটা সহায়তা বাড়বে, হ্যাঁ, সহযোগিতা হবে। ভোক্তারা সস্তায় ভালো দ্রব্য পাবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট বলছে তত্ত্বের পূর্ব ধারণা, অ্যাজামশানগুলো কী কী আছে। বলছে দুটি দেশ এবং দুটি পণ্য। প্রথম এটাই হচ্ছে গিয়ে অ্যাজামশান, যে দুটি দেশ এবং দুটি পণ্য। একটা দেশ একটা পণ্যই যে উৎপাদন করবে, বা একটা দেশ দুটো পণ্যই যে উৎপাদন করবে, এরকম নয়। একটা দেশ হাজার হাজার পণ্য উৎপাদন করে। তো এটাই প্রথম অ্যাজামশান, যে অ্যাজামশানটা অনেক ক্ষেত্রেই ভুল। শ্রমই একমাত্র উৎপাদনের উপাদান এখানে ধরা হচ্ছে, এই জিনিসটাই ভুল। কারণ এই ধরো চায়নাতে যে জিনিসটা উৎপাদন করতে খরচ কম হচ্ছে, মানে শ্রমের কথাই বলা হচ্ছে, উৎপাদনের কস্ট কম হচ্ছে, মানে শ্রমের কথাই বলা হচ্ছে বেসিক্যালি। তো শ্রম ছাড়াও তো অন্যান্য টেকনোলজিজের ব্যাপারটা আছে, সেটা এখানে ধরা হয়নি। শ্রমের গুণগত মান সমান, শ্রমের যে গুণগত মান সেটা সমান, এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। মানে এখানে ইন্ডিয়ান লোকেরা 8 ঘন্টা কাজ করলে যে গুণগত মানের জিনিস তৈরি করবে, যে কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করবে, চায়নাতে বসে সে 8 ঘন্টা কাজ করে সেম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করবে, এটা ধরে নেওয়া হচ্ছে, যেটা কিনা ভুল। হয়তো চায়না আরও বেশি ভালো করতে পারে, বা হয়তো ইন্ডিয়ান লোক আরও বেশি ভালো করতে পারে, হ্যাঁ। তো এই যে একটা অ্যাজাম্পশন রয়ে গেল। মানে ব্যাপারটা বলতে কি, ইন্ডিয়ায় এই যে কম সময় লাগছে জিনিসটা তৈরি করতে, বা বেশি সময় লাগছে, মানে আমি করা একটা দিই বলছি, ইন্ডিয়াতে ধর একটা জিনিসটা তৈরি করতে কম সময় লাগছে, আর চায়নায় করতে বেশি লাগছে, ওই জন্য বলছে ইন্ডিয়াকেই তুমি পুরোটা তৈরি করো। কিন্তু চায়না ওদিকে যে বেশি সময় নিচ্ছে, নিজে আরো ইন্ডিয়ার থেকেও ভালো তৈরি করবে, সেটাই। হ্যাঁ, ঠিক। এবার বলছে পরিবহনের খরচ নেই, এটা একটা অ্যাজাম্পশন, যে পরিবহনের কোনো খরচ হচ্ছে না। নেক্সট বলছে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাধা নেই, মানে ফ্রি ট্রেড ট্রিটি আছে, এটাও ধরে নেওয়া হচ্ছে। তো এই সমস্তগুলো পূর্বানুমান বা অ্যাজাম্পশন রয়েছে। নেক্সট আমরা করব
রিলেটিভ কস্ট অ্যাডভান্টেজ। বলছে রিলেটিভ কস্ট অ্যাডভান্টেজ তত্ত্ব ব্যাখ্যা করো। বলছে ডেভিড রিকার্ডো 1817 সালে এই তত্ত্ব দেন। তার মতে এমনকি যদি একটি দেশ সব পণ্যের উৎপাদনে অন্য দেশের তুলনায় বেশি দক্ষ হয়, তবুও সেই দেশই লাভবান হতে পারে যদি তারা তুলনামূলক সুবিধা অনুযায়ী উৎপাদন ও বাণিজ্য করে। তার মানে বলছে দুটো দেশ রয়েছে, দুটো দেশের মধ্যে একটা দেশ যদি সব জিনিসই উৎপাদন করতে দক্ষ হয়, তবুও যদি তারা সব জিনিসই উৎপাদন করার চেষ্টা করে, তাহলে সে আলটিমেটলি সে লাভবান হবে না। হ্যাঁ, তাকে ঠিকঠাকভাবে তুলনামূলক সুবিধা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পজিশনে গিয়ে তুলনা করতে হবে এবং সেই অনুযায়ী উৎপাদন এবং বাণিজ্য করতে হবে। সব জিনিসই তৈরি করলাম, ধরো 100টা প্রোডাক্টই আমি তৈরি করতে পারি, কিন্তু 100টা প্রোডাক্টের মধ্যে আমাকে ভেবে দেখতে হবে তুলনামূলক 1 ইউনিট উৎপাদন করতে কোনটা খরচ কম হচ্ছে এবং কম সময় লাগছে, এগুলো বিচার করতে হবে, তাই না? 1 ইউনিটের রেসপেক্টে বিচার করতে হবে। মানে আমি যদি দুটো পণ্য ধরেন আছে, দুটো পণ্যই অন্য দেশের তুলনায় বেশি উৎপাদন করতে পারি, দুটো পণ্যই আমি উৎপাদন করতে পারছি, ভালো উৎপাদন করতে পারছি, সব ঠিক আছে, কম সময় হয়তো। এবার দুটো পণ্য যে উৎপাদন করতে পারছি, কোন পণ্যের 1 ইউনিট উৎপাদন করতে আমার কম সময় লাগছে সেটা দেখতে হবে দুটোর মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক ভারতে 1 ইউনিট কাপড় উৎপাদনে 8 ঘন্টা ও 1 ইউনিট গমের 4 ঘন্টা ও 4 ঘন্টা ও 1 ইউনিট গমে 8 ঘন্টা সময় নেয়। অন্যদিকে ইংল্যান্ড কাপড়ে 6 ঘন্টা এবং গমে 12 ঘন্টা নেয়। তাহলে দুই দেশই ভারত অপেক্ষা কম দক্ষ, কিন্তু ভারতের অপরচুনিটি কস্ট কম কাপড়ের ক্ষেত্রে, তাই ইংল্যান্ডের অপরচুনিটি কস্ট গমে কম। তাই ভারত কাপড় উৎপাদন করবে, ইংল্যান্ড গম উৎপাদন করবে এবং পরস্পরকে রপ্তানি করবে, এতে দুই দেশেই লাভবান হবে। মানে বলছে ভারতের একটা ইউনিট কাপড় উৎপাদন করতে 4 ঘন্টা লাগছে, 1 ইউনিট গম উৎপাদন করতে 10 ঘন্টা লাগছে। আবার উল্টো দিকে ইংল্যান্ডে 1 ইউনিট কাপড় উৎপাদন করতে 6 ঘন্টা লাগছে আর 1 ইউনিট গম উৎপাদন করতে 10 ঘন্টা লাগছে। তার মানে ভারত কিন্তু দেখো দুটো ক্ষেত্রেই কম সময়ের মধ্যে, ইংল্যান্ডের থেকে কম সময়ের মধ্যে কাজ করছে, 6-এর জায়গায় 4, 12-এর জায়গায় 8। কিন্তু এবার দেখতে গেলে যদি অপরচুনিটি কস্ট দেখো, তাহলে দুটোর মধ্যে কাপড় আর গমের মধ্যে কাপড়টা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। তাই ভারত কাপড় তৈরি করুক, আর ইংল্যান্ড যেটা বলছে সে গমে কনসেন্ট্রেট করুক, তাই না? ইংল্যান্ড গমে কনসেন্ট্রেট করুক, ঠিক আছে, তাহলে দুটো দেশ লাভবান হবে। নেক্সট বলছে গুরুত্বপূর্ণ দিক কী বলছে দেখো। গুরুত্বপূর্ণ দিক বলছে অপরচুনিটি কস্টের গুরুত্ব তুলে ধরে। হ্যাঁ, উৎপাদন ও বন্টনের দক্ষতা বৃদ্ধি করে। আর কি বলছে, বিশ্বব্যাপী পণ্য উৎপাদনের দক্ষতা বাড়ে। তাহলে অপরচুনিটি কস্টের ফলে কি হচ্ছে, উৎপাদন এবং বন্টন মানে প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশনের একটা দক্ষতা তো বাড়ছেই, কেননা ভারত যদি শুধু কাপড় উৎপাদন করে তাহলে উৎপাদনও উন্নত হচ্ছে, তাকে পুরো দেশে অন্য একটা দেশের কাপড় সরবরাহ করতে হবে, তার মানে বন্টনের একটা ডিস্ট্রিবিউশনের একটা তাগড়া ডিস্ট্রিবিউশন হতে হবে। আর বিশ্বব্যাপী পণ্য উৎপাদনে দক্ষতাও বাড়বে। বিশ্বব্যাপী যদি পণ্য উৎপাদন করো তাহলে একটা দক্ষতা বা এক্সপিরিয়েন্স আলাদা রকমের হয়। নেক্সট 3 নম্বর বলছে ব্যালেন্স অফ পেমেন্ট কি, বিস্তারিত আলোচনা করো। বলছে ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি হলো একটি দেশের নির্দিষ্ট সময়কালের আন্তর্জাতিক লেনদেনের হিসাব। এতে সেই দেশের আমদানি, রপ্তানি, বিনিয়োগ, অনুদান, ঋণ, সুদ, লভ্যাংশ ইত্যাদি আর্থিক কার্যক্রম লিপিবদ্ধ করা হয়। এটি দেশটির বৈদেশিক অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। ব্যালেন্স অফ পেমেন্ট হলো একটি দেশের নির্দিষ্ট সময়কালের আন্তর্জাতিক লেনদেনের হিসাব। একটা দেশের একটা নির্দিষ্ট সময়কাল, মানে মনে করো 1 বছরে যে আন্তর্জাতিক লেনদেন হয়েছে তার একটা হিসাবকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এবার বলছে এর মধ্যে কী কী ইনক্লুড থাকে স্যার, যেমন আমদানিও ইনক্লুড থাকবে, রপ্তানিও ইনক্লুড থাকবে, অনুদান পেয়েছে, কোনো অ্যাসিস্ট্যান্স পেয়েছে সেগুলো ইনক্লুড থাকবে, ঋণ নিয়েছে, ঋণের জন্য সুদ দিয়েছে, লভ্যাংশ কী আয় করেছে সেগুলোও এর মধ্যে ইনক্লুড থাকবে। বলছে ব্যালেন্স অফ পেমেন্টের প্রধান উপাদান 3টি। একটা হচ্ছে চলতি হিসাব মানে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে মূলধন হিসাব মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে কি রিজার্ভ হিসাব বা রিজার্ভ অ্যাকাউন্ট, ঠিক আছে। বলছে দেখো চলতি হিসাব কি বলছে, পণ্য ও সেবার আমদানি রপ্তানি, এটা হচ্ছে চলতি হিসাব।
বিনিয়োগ আয় যেমন সুদ, লভ্যাংশ, বেতন, এগুলো হচ্ছে বিনিয়োগ আয়। আর কি বলছে, রেমিটেন্স বা অনুদান, রেমিটেন্স এবং অনুদান এগুলো হচ্ছে গিয়ে চলতি হিসাবের মধ্যে পড়ছে, পার ডে মানে সবসময় যেটা করছে। মূলধন হিসাব মানে যেটা একবার মানে ফিক্সড পারপাসে হচ্ছে, যেমন বিদেশি বিনিয়োগ, একবার বিনিয়োগ হচ্ছে আগামী 10 বছর 15 বছরের জন্য। তাই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, বিদেশি বিনিয়োগটা মূলধন হিসাব। বিদেশি ঋণ বা ঋণ শোধ, বিদেশ থেকে ঋণ নেওয়া বা ঋণ শোধ করাও মূলধনী হিসাব। সম্পত্তির মালিকানা পরিবর্তন, সম্পত্তি মানে বিক্রি হয়ে যাচ্ছে, সেই সম্পত্তির মালিকানা পরিবর্তন, এটা হচ্ছে কি তোমার মূলধনী হিসাব। রিজার্ভ হিসাব কাকে বলছে, কি বলছে, রিজার্ভ হিসাবের মধ্যে পড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভ, হ্যাঁ, স্বর্ণ মজুদ মানে গোল্ড রিজার্ভ, আইএমএফের সঙ্গে যে লেনদেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সঙ্গে যে লেনদেন, এটা হচ্ছে গিয়ে রিজার্ভ হিসাব। বিওপির গুরুত্ব কি বলছে, দেশের আর্থিক স্বাস্থ্য বুঝতে সহায়তা করে, মানে আমদানি রপ্তানি কী হচ্ছে না হচ্ছে, বৈদেশিক লেনদেন কী হচ্ছে না হচ্ছে, সেটা আমাদের একটা দেশের বাণিজ্য নীতি নির্ধারণে সহায়তা করবে। তারপরে দেশে আর্থিক অবস্থা বুঝতে সাহায্য করবে, বিদেশ থেকে ঋণ পাবো কি পাবো না সেটা বুঝতে সাহায্য করবে, আমদানি রপ্তানির ভারসাম্য বজায় থাকবে কীভাবে সেটা বুঝতে সাহায্য করবে। তো ব্যালেন্স অফ পেমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারি। নেক্সট আসো, স্টেট দ্য কম্পোনেন্ট অফ বিওপি। বিওপির কম্পোনেন্ট কী কী আছে, ওই সেই একই কথা, চলতি হিসাব আছে, মূলধন হিসাব আছে, রিজার্ভ হিসাব আছে, যা আগে পড়ালাম সেগুলোই আছে। নেক্সট কী বলছে, হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট। হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট বলছে বিনিময় হার কি, বলছে বিনিময় হার হলো একটি দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার পরিবর্তনের অনুপাত বা হার। এটি নির্ধারণ করে $1 সমান কত ভারতীয় মুদ্রা বা €1 সমান কত টাকা ইত্যাদি। হ্যাঁ, অন্য দেশের কারেন্সির সঙ্গে আমাদের কারেন্সির কতটা এক্সচেঞ্জ রেটে মানে কত টাকা দিলে অন্য দেশের একটা কারেন্সি পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে আমাদের বিনিময় হার। বিনিময় হারের ধরন কী বলছে, দেখো, স্থির বিনিময় হার মানে হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট, কী বলছে, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে এবং সেই হারে বাজারে লেনদেন হয়। মানে এই যে স্থির বিনিময় হারটা সরকার বা কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক বিনিময় হার নির্ধারণ করে, হ্যাঁ, এবং সেই হারে বাজারে লেনদেনগুলো হয়। নেক্সট বলছে ভাসমান বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, কী বলছে, মুদ্রার চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে এই হারের পরিবর্তনগুলো ঘটে। আর ম্যানেজড ফ্লোট কী বলছে, কিছুটা বাজার নির্ভর আবার কিছুটা সরকারের হস্তক্ষেপ থাকে। ম্যানেজড ফ্লোটের মধ্যে কিছুটা বাজার নির্ভরতাও থাকবে, কিছুটা সরকারের হস্তক্ষেপও থাকবে। বিনিময় হারের প্রভাব কী বলছে, দেখো, রপ্তানি ও আমদানির দাম নির্ধারণে প্রভাব ফেলে। আমদানি রপ্তানির দাম তার মানে আগে ছিল, ধরো কোনো একটা প্রোডাক্ট আমি আমদানি করছি $10, সেই $10 ধরো যখন আমি হিসাব করছি তখন ধরো 80 টাকা করে ছিল, এখন সেটা 85 টাকা হয়ে গেছে, তার মানে দাম বেড়ে গেছে। এই বিনিময় হারটা আমদানি রপ্তানির দামটার উপর একটা প্রভাব ফেলছে। নেক্সট বলছে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব পড়ে। বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব পড়ে, তার মানে বিনিয়োগকারীরা ইনভেস্ট করবে কি করবে না, ডলারে ইনভেস্ট করবে না ইন্ডিয়ান রুপিসে ইনভেস্ট করবে, সে তার উপরে একটা প্রভাব পড়ছে। তার মানে তারা যে ডিসিশন নিচ্ছে সেটা বিনিময় বা এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করে ডিসিশন নিচ্ছে। নেক্সট বলছে মুদ্রাস্ফীতি ও বাণিজ্যে ভারসাম্য ভূমিকা রাখে। মুদ্রাস্ফীতি ও বাণিজ্যে ভারসাম্য ভূমিকা গ্রহণ করে, মানে মুদ্রাস্ফীতি হচ্ছে কি না, বাণিজ্য ঠিকঠাক হচ্ছে কি না, এটাও নির্ভর করে আমাদের এক্সচেঞ্জ রেটের ওপর, ঠিক আছে। উদাহরণস্বরূপ যদি $1 = 80 হয়, তাহলে ভারতে 80 টাকা দিলে $1 পাওয়া যাবে, ঠিক আছে। আবার যদি $1 দামটা বেড়ে যায়, মানে ভারতীয় মুদ্রার পতন হয়, তাহলে সেটা 90 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে, তাই না। এই হচ্ছে ব্যাপার। তা যখনই ওটার দামটা বেড়ে যাবে তখনই লোকে যারা বিদেশ থেকে আমদানি করতো তারা আরও 10 বার ভাববে আমদানি করার সময়, কারণ এক্সট্রা করে $1 পিছু 10 টাকা করে তোমাকে অতিরিক্ত ভারতীয় মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, $1 সময় রেট আজকে দেখে নাও 80-82 কিছু একটা হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট দেখো আমাদের আছে হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার কি, বলছে বিনিময় হার হলো একটি দেশের, এটা হয়ে গেছে তো, আচ্ছা তাহলে হোয়াট ইজ ডিভ্যালুয়েশন অবধি যাবে, এখান থেকে যাবে না, হোয়াট ইজ ডিভ্যালুয়েশন।
একদম সহজ ব্যাপার। ডিভ্যালুয়েশন হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃতভাবে জাতীয় মুদ্রার মান বিদেশি মুদ্রার তুলনায় কমিয়ে দেওয়া। তার মানে বলছে ডিভ্যালুয়েশন মানে হচ্ছে যখন আমরা বলি না যে অর্থের দাম কমে যাচ্ছে, অর্থের মূল্য কমে যাচ্ছে, বা আমরা বলি মুদ্রার দাম কমে যাচ্ছে, মানে ডলারের তুলনায় আমাদের ইন্ডিয়ান কারেন্সি কমে যাচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে, সেটাকে বলা হয় ডিভ্যালুয়েশন। মানে যখন ইচ্ছা করে কেন্দ্রীয় ব্যাংক কী করে যে জাতীয় মুদ্রার মান বিদেশি মুদ্রার তুলনায় কমিয়ে দিচ্ছে। মানে অনেক সময় হয় যে দেখবে আগে ছিল 70 টাকা, $1 = 70 টাকা, কখন এখন হয়ে যাচ্ছে $1 = 80 টাকা, কখনো হয়ে যাবে দেখবে $1 = 100 টাকা। ঠিক আছে, তো এই কাজটা যদি কেন্দ্রীয় ব্যাংক করে, ডলারকে আরও স্ট্রং করে এবং ইন্ডিয়ান রুপিসকে কমিয়ে দেয়, ভ্যালু কমিয়ে দেয়, তাকেই বলা হবে ডিভ্যালুয়েশন। এটি সাধারণত ঘটে কখন? ফিক্সড এক্সচেঞ্জ রেট ব্যবস্থায়, রপ্তানি বাড়ানোর জন্য, বৈদেশিক বাণিজ্য ঘাটতি পূরণের জন্য। রপ্তানি বাড়ানোর জন্য মানে হচ্ছে গিয়ে যখনই দেখবে $1 = 100 টাকা, লোকে আমদানি করা বন্ধ করে দেবে, রপ্তানি করা শুরু করবে বেশি করে। বৈদেশিক বাণিজ্যের যদি ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য এটা এরকম ডিভ্যালুয়েশন করে থাকে। ডিভ্যালুয়েশনের প্রভাবে কী হচ্ছে? রপ্তানি বৃদ্ধি পাবে, পণ্য বিদেশে সস্তা হয়ে যাবে, আমদানি ব্যয়বহুল হবে, ফলে আমদানি কমে যাবে, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি মানে দাম বেড়ে যাবে, আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাবে, বিনিয়োগে আকর্ষণ, বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত বোধ করবে, আমাদের দেশে বিনিয়োগ করার জন্য ফরেন ইনভেস্টররা আরও উৎসাহিত বোধ করবে। ঠিক আছে, আচ্ছা, উদাহরণস্বরূপ বলা হচ্ছে যদি আগে $1 70 ছিল, ডিভ্যালুয়েশনের পরে তা হয়ে যায় 80, অর্থাৎ $1 কিনতে বেশি টাকা লাগছে, তখন বিদেশি লোকরা আরও উৎসাহিত বোধ করবে যে আমি $1 দেবো ইন্ডিয়াতে সেটা 80 টাকা হয়ে যাবে, কত ভালো জিনিস। ঠিক আছে, তো এই জিনিসে এর ফলেই মানে বিদেশি বিনিয়োগটা আরও মানে ত্বরান্বিত পায়, মানে বৃদ্ধি পায় আমাদের দেশের জন্য। আমদানি যখনই মানে ব্যয়বহুল হবে, লোকে আমদানি করতে পারবে না, তাহলে বেশি করে রপ্তানি করার চেষ্টা করবে, যেটা বানাচ্ছে সেটা রপ্তানি করার চেষ্টা করবে, ভারত রপ্তানি করবে। তাহলে ভারত যদি রপ্তানি করে $1 আসে, $1 মানে 80 টাকা হয়ে যাচ্ছে, আগে 70 টাকা ছিল, এখন 80 টাকা হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। নেক্সট কি বলছে দেখো, 7 নম্বর, হোয়াট ইজ সারপ্লাস ট্রেড বা বাণিজ্য যদি $1 পরিমাণ ধীরে ধীরে ডিভ্যালুয়েশনই তো পড়াচ্ছি আমি, ডিভ্যালুয়েশনই তো হবে, রিভ্যালুয়েশন আর ডিভ্যালুয়েশন না। এটা তো অ্যাকচুয়ালি ভারতের ক্ষেত্রে লাভজনক হচ্ছে না, ক্ষতি হচ্ছে। মানে আগে ভারতে $1 সমান ছিল 70 টাকা, এখন যদি ভারতে $1 সমান 80 টাকা হয়, ভারতের ক্ষতি। ভারতের ক্ষতি কেন হচ্ছে? ভারতের ক্ষতি কারণ হচ্ছে যারা আমদানি করতে চাইছে, আমদানি করছে বা করবে বলে ভাবছে, তারা আমদানি করতে পারছে না। আর আমদানি না করতে আমদানি মানে কি? যদি ফিক্সড মানে ফিনিশ গুডস আমদানি করে তাহলে ক্ষতি, যদি কোনো টেকনোলজি আমদানি করে তাহলে ভারতের লাভ ছিল, এবার টেকনোলজিরও তো ভ্যালু বেড়ে যাচ্ছে, তার জন্য ভারতের ক্ষতি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসো তুমি, হোয়াট ইজ সারপ্লাস ট্রেড? বলছে বাণিজ্য উদ্বৃত্ত তখন ঘটে যখন কোনো দেশের রপ্তানি তার আমদানির তুলনায় বেশি হয়, রপ্তানি আমদানির তুলনায় বেশি, অর্থাৎ দেশের আয় বেশি ব্যয় কম। খুব ভালো কথা, আয় বেশি হবে ব্যয় কম হবে, তখনই সেটাকে সারপ্লাস ট্রেড বলা হবে। বাণিজ্য উদ্বৃত্তের সুবিধা কী? বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে, মুদ্রার মান স্থিতিশীল হবে, মানে কারেন্সি একদম স্টেবল থাকবে, হ্যাঁ, বারবার বাড়বে কমবে হবে না, অর্থনৈতিক প্রবৃত্তি সহজতর হবে, বেকারত্ব কমে যাবে, এই সমস্ত কাজ হবে যখন আমার সারপ্লাস ট্রেড হবে। হ্যাঁ, মানে বিক্রি বেশি, আমদানি কম, তার মানে ভারত একটা ভালো পজিশানে আছে। উদাহরণস্বরূপ যদি ভারত বছরে 10,000 কোটি টাকার পণ্য রপ্তানি করে এবং 4,000 কোটি টাকার পণ্য, হ্যাঁ 8,000 কোটি টাকার পণ্য আমদানি করে, তাহলে তার উদ্বৃত্ত হবে 2,000 কোটি টাকা। 10,000 কোটি টাকার পণ্য রপ্তানি করছে, সেল করছে, আর পারচেস করছে 8,000 কোটি টাকা, তার মানে 2,000 কোটি টাকা তার কাছে রয়ে যাচ্ছে, এটা বাণিজ্য উদ্বৃত্ত। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, হোয়াট ইজ ট্রেড ডিফিসিট? বাণিজ্য ঘাটতি কাকে বলছে? বাণিজ্য ঘাটতি তখন ঘটে যখন কোনো দেশের আমদানি তার রপ্তানির তুলনায় বেশি হয়, আমদানি বেশি রপ্তানি কম, তখন হচ্ছে ট্রেড ডিফিসিট, অর্থাৎ দেশের বৈদেশিক ব্যয় তার আয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, ব্যয় বেশি আয় কম। এর ফলে কী হচ্ছে? এর ফলে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে, মুদ্রার মান ধীরে ধীরে কমে যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যবস্থা করে ঘাটতি মেটাতে হচ্ছে তাকে, মুদ্রাস্ফীতির ঝুঁকি বেড়ে যাচ্ছে,
উদাহরণস্বরূপ বলা যায় যদি বাংলাদেশ বছরে $15 বিলিয়ন পণ্য আমদানি করে কিন্তু রপ্তানি করে $12 বিলিয়ন, তাহলে $3 বিলিয়নের বাণিজ্য ঘাটতি ঘটে যাবে। 3 বিলিয়ন বিক্রি করতে পারবে। হ্যাঁ, বিক্রি করতে পারছে না, তার মানে ঘাটতি হচ্ছে তার, এই হচ্ছে ব্যাপার। আমদানি বেশি রপ্তানি কম। আচ্ছা, লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ট্রেড ব্যারিয়ার, পরিমাণগত বাণিজ্য বাধা কি? বলছে কোয়ান্টিটেটিভ ট্রেড ব্যারিয়ার হচ্ছে এমন সব বিধিনিষেধ যা নির্দিষ্ট সংখ্যক বা পরিমাণে পণ্য আমদানি বা রপ্তানির ওপর সীমা আরোপ করে। তার মানে বলছে যদি মানে কোনো জিনিস তুমি এত পরিমাণে বেশি কিনতে পারবে না বা এত পরিমাণে বেশি রপ্তানি করতে পারবে না, হ্যাঁ এত পরিমাণে বেশি আমদানি করতে পারবে না, এত পরিমাণে বেশি রপ্তানি করতে পারবে না, এটাকে বলা হবে পরিমাণগত বাণিজ্য বাধা। বলছে ইম্পোর্ট কোটা, নির্দিষ্ট ধরন কি হচ্ছে, ধরনটা হচ্ছে ইম্পোর্ট কোটা। ইম্পোর্ট কোটা বলছে নির্দিষ্ট পরিমাণের বেশি আমদানি নিষিদ্ধ। এক্সপোর্ট বলছে কি দেশীয় চাহিদা রক্ষা করতে রপ্তানির সীমা। দেশের চাহিদা পূরণ না করে আমি যদি দেশে উৎপন্ন আলু বা পেঁয়াজ এগুলো একদম বিদেশেই রপ্তানি করতে শুরু করে দিই, দেশের চাহিদাই মিটছে না, তাহলেও সমস্যা হয়ে যাবে। তাই পরিমাণগতটা মানে বাণিজ্যে বাধা সৃষ্টি দিতেই হবে, তবে কি কাজ হবে। নেক্সট বলছে উদ্দেশ্য বলছে দেশীয় শিল্পকে রক্ষা করা, নাম্বার 1, বিদেশি নির্ভরতা কাটানো, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট বজায় রাখা। ঠিক আছে না? বলছে উদাহরণ বলছে ভারত যদি বছরে সর্বোচ্চ 10 লাখ টন চিনির আমদানির অনুমতি দেয় তবে তা একটি পরিমাণগত বাধা। ঠিক কথা। এবার কি বলছে গুণগত বাণিজ্যিক বাধা, মানে হোয়াট ইজ কোয়ালিটেটিভ ট্রেড ব্যারিয়ার কি বলছে কোয়ালিটেটিভ ট্রেড ব্যারিয়ার বা গুণগত বাণিজ্য বাধা এমন একটা বাধা যা পণ্যের গুণমান, স্বাস্থ্য, নিরাপত্তা বা প্রশাসনিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন ইম্পোর্ট লাইসেন্স, সরকারি অনুমতি ছাড়া আমদানি করতে পারবে না, একটা বাধা দিয়ে দিল। নির্দিষ্ট গুণমান ছাড়া পণ্য অনুমোদন নয়। ঠিক আছে। যে আবার কী হচ্ছে খাদ্য বা ওষুধের স্বাস্থ্যকর শর্তাবলী, মানে এই সমস্ত দেখবে অনেক সময় বলে যে ভারত এই সমস্ত কিছু ওষুধ বিদেশ থেকে আমদানি করা বন্ধ করে দিল, কারণ ওষুধের মধ্যে কিছু ভেজাল পাওয়া গেছিলো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, একই জিনিস। এটা হচ্ছে গুণগত বাণিজ্য বাধা। উদ্দেশ্য কি বলছে জনস্বাস্থ্য রক্ষা করা, নিম্নমানের বিদেশি পণ্য প্রতিরোধ করা, নিরাপত্তা নিশ্চিত করা। যেমন ভারত বিদেশ থেকে আসা দুধের পণ্য স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড আরোপ করতে পারে যাতে নিম্নমানের পণ্য প্রতিরোধ করা যায়। ঠিক আছে না? বিদেশ থেকে যে দুগ্ধজাত পণ্যগুলো আসছে তার উপর একটা স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড আরোপ করতে পারে, ফলে কী হবে আমাদের নিম্নমানের পণ্য আমরা পাবো না, নিম্নমানের পণ্য প্রতিরোধ করা যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।